নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। ঘড়িতে বাজে রাত্রির 1:45। গতকাল আমরা ডার্বি জিতেছি এবং ডার্বি জেতার পর আজকে সারাটা দিন কেটে গেছে। যেরকম গতকালের স্টেডিয়াম থেকে ভিডিও বানিয়ে কথা দিয়েছিলাম যে আজকে বড়মার কাছে যাব, বড়মার কাছে গেছি, সোনার টিপ দিয়ে পুজো দিয়েছি। কিন্তু থাম্বনেইলে যেটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে আমি পরে আসছি। খবর তো এসছে আমার কাছে, বাট এই খবর সারাদিন জুড়ে বহু প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, বাট অ্যাডভান্স স্টেজ, কথা দূরে গিয়েছে, আসার সময়ের অপেক্ষা সব কিছুই হয়েছে। বাট আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে, কিন্তু শুধু তাই জন্যই ভিডিও বানাচ্ছি এরকমটা নয়। এই ভিডিওটার কিছুটা অন্য তাৎপর্যও রয়েছে। তো সেই তাৎপর্যটাও কিছুটা বলবার রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে কিছু কথা বলবার রয়েছে। খবর তো অবশ্যই শুনবে, আমি কি বলছি না বলছি নিখিল পূজারীকে নিয়ে, কিন্তু এই ভিডিওটা স্কিপ করে চলে যেও না, কারণ কিছু কথা আছে আমার মনে হয় যেগুলো শোনা তোমাদের জন্য দরকার। আজকে সকালবেলা যখন আমি 10:30 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে অফিস যাই, অফিস গিয়ে দেখি অভিরূপ, মোহনবাগান সমর্থক, লাস্ট ইয়ার কলকাতা লিগের যে ছোটদের ডার্বি যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল তাতেও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। চ্যানেলে এখনও ব্লগ আছে। ও আমাকে কংগ্রাচুলেট করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে গতকালের ডার্বি জেতার জন্য কংগ্রাচুলেশন। তারপর ওর সঙ্গে কথোপকথন এগোয়। সেন্সেবল মানুষদের সঙ্গে সেন্সেবল কথাবার্তা হয়, অবুঝ নয়। তো আমি ওকে একটা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা অভিরূপ, একটা কথা আমাকে বলো, এই যে কালকে দেবাশিস দত্তর কথা অনুযায়ী কথা হয়েছে কিছু, সেগুলো প্রথমে লিখেছিল, তারপর কথাবার্তা এগোয় যে এই যে হারলে সুপার জায়ান্ট, জিতলে মোহনবাগান, এই বিষয়টা নিয়ে ও বললো যে আগের দিন যেহেতু আমাদের শীর্ষকর্তা নিতু সরকার ওই কথাটা বলেছে যে আমরা তো খেলছি সুপার জায়ান্টের সঙ্গে, সেটাকে কটাক্ষ করে বিদ্রুপ করে উনি বলেছেন, বাট সেটা কিন্তু সেরকমভাবে বিষয়টা দাঁড়ায়নি। এই বিষয়টা নিয়ে অনেক মোহনবাগান ক্রিয়েটাররাও ভিডিও বানিয়েছে, ঠিক আছে। তো আমি দেখেছি কিছু কিছু ভিডিও, কিন্তু আমি ওকে একটা কথা বললাম যে দেখো ভাই, ইস্টবেঙ্গল 76 या 77% শেয়ার ছেড়েছে, মোহনবাগান 80% শেয়ার ছেড়েছে। বাট ইমামির কোনো এক্সটেন্ডেড ফুটবল টিম ছিল না, আগে কোনো ফুটবল টিম ছিল না, তারা আইএসএল জেতেনি, কোনো টুর্নামেন্ট খেলেনি। বাট এটিকে সেটা ছিল, তো এটিকে মার্জ হয়েছে। তো তোমার কি সত্যি মনে হয় যে এই ফুটবল টিমটা যেটা মোহনবাগান সুপার জায়ান্ট, আদৌ এটাতে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কোনো ভূমিকা রয়েছে? জার্সি, নাম, লোগো এগুলোকে ওই 20%-এর মাধ্যমে শেয়ার করা ছাড়া, আর মাঠটা প্র্যাকটিসের জন্য দেওয়া ছাড়া। অভিরূপ আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো, আমি ভয়েস মেসেজটা শুনলাম, কিন্তু কর্মব্যস্ততার জন্য ওকে আর আমি উত্তর দিতে পারিনি। আমি এই ভিডিওর মাধ্যমে ওকে উত্তর দিতে চাই এবং আমার কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অভিরূপ আমাকে বললো যে ডেফিনেটলি ভূমিকা রয়েছে, 20% রয়েছে, যখন তখন ভূমিকা রয়েছে। দল গঠনের ক্ষেত্রে 20% মতামত দেওয়া হয়, এবং যখন এগ্রিমেন্ট করা হয়েছিল তখন সেইভাবেই এগ্রিমেন্ট করা হয়েছিল, যাতে আর কি জিতলে ট্রফি তাদের কাছে থাকবে, এরকম আরও অনেক কিছু উদাহরণ দিয়েও আমাকে দিল উত্তর। কিন্তু ওর উত্তরটায় আমি সন্তুষ্ট তো হতে পারিনি। আমার কোথাও মনে হচ্ছিল যে না, এটা শুধুমাত্র হয়তো ওর দিক থেকে ও ওর মতন করে উত্তর দিচ্ছে। কিন্তু মোহনবাগান গতকালকে বলেছেন দেবাশিস দত্ত যে মোহনবাগানের সঙ্গে তো খেলেনি, সুপার জায়ান্টের সঙ্গে খেলেছে, মোহনবাগানের সঙ্গে খেললে বুঝিয়ে দেবো। তার উত্তরে আমাদের শীর্ষকর্তাও বলেছেন যে মোহনবাগান খেলেনি, তো আমি চাই মোহনবাগান ফিরে আসুক। সত্যিই মোহনবাগান ফিরে আসুক। আজকে আমি পরবর্তীতে যখন আমি যাচ্ছি নৈহাটি বড়মার পুজো দিতে, এবং যখন ফিরছি ওখান থেকে, তখন আমাকে ছেলে বলল যে বাবা, কালকে অয়নদা এসেছিলো, অয়নদা আজকে একটা ভালো ভিডিও বানিয়েছে, ভিডিওটা দেখো, খেলার ওর ব্লগ না দেখে ভিডিওটা দেখো। তো আমি গাড়িতে আমার এলইডি স্ক্রিনে আমি ওর ওই ভিডিওটা দেখলাম। অয়নও বেশ কিছু প্রশ্ন তুলেছে, যে প্রশ্নগুলো সারাদিন ধরে আমার মনেও ঘুরপাক খাচ্ছিল। এবার অয়ন সেটা ভিডিওর মাধ্যমে অলরেডি বলে দিয়েছে, আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা ফুটবল ব্যোমকেশের চ্যানেলে গিয়ে অয়নের ওই ভিডিওটা দেখে আসবেন, ডার্বির পরের আজকের দিনের ভিডিও নিয়ে। গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট হেরেছে একটা ম্যাচ, যে কোনো কেউ হারতেও পারে, সেটা নিয়ে আমি কথা বলছি না, ঠিক আছে। অয়ন ওখানে অনেকগুলো প্রশ্ন তুলেছে, যে প্রশ্নগুলো আমার মনে সারাদিন ঘুরপাক খেয়েছে। যে কোনো একটা ম্যাচ, যে কোনো একটা টিম হারতেই পারে। মোহনবাগান এই মুহূর্তে দেশের 1 নম্বর টিম, মোহনবাগান সুপার জায়ান্ট দেশের 1 নম্বর টিম, এবং মোহনবাগান সুপার জায়ান্ট যদি কোনো ম্যাচ হেরে যায় সেটা তাদের সাপোর্টারদের জন্য একটা বিগ ব্লো। এবং যেটা হচ্ছে গিয়ে বিষয়, ভাই তুমি যা কিছু করে নাও না কেন, তুমি যতই ট্রফি জিতে নাও না কেন, এই ডার্বি এমন একটা জিনিস, ঠিক আছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের দ্বৈরথ এমন একটা ম্যাচ, এই ম্যাচটা যদি তুমি হারো, তুমি বছরে 5টা ট্রফি যেত, তার কোনো মূল্য থাকে না। এই ডার্বি এমনই একটা জিনিস। তো সেই ডার্বিটা যখন হেরেছে
তখন আমি অয়নের ভিডিওতে দেখেছি কীভাবে হতাশা ঝরে পড়েছে, ও অনেকের দিকে আঙুল তুলেছে এবং আমি যে আঙুলটা আমিও তুলতে চাই। আমাদের শীর্ষকর্তা বলেছে যে আমি চাই দ্রুত মোহনবাগান ফিরুক, আমরাও চাই মোহনবাগান ফিরুক। তার কারণ হচ্ছে গিয়ে আজকের ডেটে যদি বিগত 5 বছর ধরে দেখতে হয় তাহলে মোহনবাগানকে আমরা শুধুমাত্র আইএসএলের মঞ্চেই দাপাতে দেখি, শুধুমাত্র আইএসএলের মঞ্চেই মোহনবাগান দাপাচ্ছে। এএফসির মঞ্চে মোহনবাগান কিন্তু নেই। মোহনবাগান এটিকে মোহনবাগান বলুন, মোহনবাগান সুপার জায়ান্ট বলুন, আজ অবধি কোয়ার্টার ফাইনালের গন্ডিও টপকাতে পারেনি। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে কিনা এএফসি এতে আমার ঠিক জানা নেই। যদি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেও থাকে, কোয়ার্টার ফাইনালের গন্ডি টপকে সেমিফাইনালে যেতে পারেনি। আমার মনে হয় না, ইফ আই এম নট রং, যে মোহনবাগান ওদের গ্রুপ স্টেজের গন্ডি টপকাতে পারেনি। যদি ভুল হয় আপনারা অবশ্যই কারেক্ট করে দেবেন। যদি কোয়ার্টার ফাইনাল কখনো কোয়ালিফাই করে থাকে, আমি বলছি আইএসএল এটিকের সাথে মার্জ হওয়ার পর থেকে, তার আগের কথা আমি বলছি না, ঠিক আছে? এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্ট। আমার মনে হয় না, যদি আমি ভুল হই তো আপনারা কারেক্ট করে দেবেন আমাকে পরে। আমার মনে হয় না যে গ্রুপ স্টেজের বাধা মোহনবাগান টপকেছে। গত বছর তো বিভিন্ন কারণের জন্য গেলই না, খেলা হলো না, ব্যান করে দিল মোহনবাগানকে, টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দিল। এবছর আবার মোহনবাগান এএফসির যাত্রা খেলবে। টিম কীরকম খেলবে না খেলবে সেই নিয়ে কাটাছেড়া করার দায় আমার নেই, কারণ আমি ইস্টবেঙ্গল সমর্থক। মোহনবাগান যত হারবে আমি তত খুশি পাবো, এটা খুব বাস্তব কথা, খুব বাস্তব, এটা খুব বাস্তব, এখানে কোনো লুকোচুরি নেই। মোহনবাগান জিতলে আমি আনন্দ পাই, একদমই পাই না। খুব মোহনবাগান যত হারবে, যদি এফসিতে ওরা গ্রুপ স্টেজের বাধা না টপকাতে পারে, আমার থেকে খুশি বোধ হয় আর কেউ হবে না। সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা এটাই হবে, কারণ দিনের শেষে তো আমরা ভাই ইস্টবেঙ্গল সমর্থক আগে, তারপর তো ভিডিও বানাচ্ছি ইউটিউবে এসে। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে প্রশ্নটা সারাদিন ধরে আমি ভেবেছি, যে এই আইএসএলের মঞ্চ ছাড়া আমরা কি আর কোথাও সেভাবে মোহনবাগানকে দেখতে পাচ্ছি? কলকাতা লিগ বিভিন্ন অজুহাত দিয়ে মোহনবাগান খেলে না। লাস্ট ইয়ারের বোধহয় ডার্বিতেও মোহনবাগান খেলেনি, বোধহয় পালিয়ে গেছিল, ঠিক আছে? তো বিভিন্ন অজুহাত দিয়ে মোহনবাগান ডার্বি খেলে না। মোহনবাগান কলকাতা লিগ খেলতে চায় না, কলকাতা লিগকে সার্কাস বলে, কলকাতা লিগকে বিভিন্ন কথা বলে। আমি মানছি কলকাতা লিগ তার জৌলুস হারিয়েছে, সেটা আইএফএ কর্মকর্তাদের অপদার্থতা। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো না? আজকে এই যে আমি এতদিন অভিরূপকে যে প্রশ্নটা করেছিলাম, অভিরূপ তোমার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এই মোহনবাগান সুপার জায়ান্ট টিমে কোনো সে নেই। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কোনো সে নেই। মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যা বলবে তোতা পাখির মতো, সেটা এতদিন ধরে তোমাদের প্রাক্তন সচিব বর্তমান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত আওড়ে গেছেন। সৃঞ্জয় বসুর একটা লাজ লজ্জা আছে। আমি কালকের লাইভে বলেছিলাম যে ওনার শরীরে টুটু বসুর রক্ত বইছে, ঠিক আছে? আমি জানি না উনি কতটা কি করতে পারবেন, আশা করব উনি এই হালটা ফেরাবেন। উনি সচিব হয়েছেন এখন, আশা করব উনি এই জিনিসটাকে বদলাবেন, যে মোহনবাগান যাতে সব টুর্নামেন্ট খেলে এবং সব টুর্নামেন্টকে প্রাধান্য দিয়ে খেলে। আজ অবধি কন্যাশ্রী ক্লাব এতদিন ধরে চলছে, আইডাব্লিউএল চলছে, মোহনবাগানের একটা মহিলা দল নেই। কেন নেই? সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট চায় না, তাই নেই। আজকে যদি শুধু মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব থাকতো, তাহলে ইস্টবেঙ্গল আইডাব্লিউএল জিতছে, মোহনবাগান টিম নেওয়াবে না, এটা কোনোদিনও হতে পারতো না যদি টুটু বসুর হাতে এই দায়িত্বটা থাকতো। ইভেন আমি এটাও মনে করি, যদি সৃঞ্জয় বসু দেবাশিস দত্তের হাতেও এই দায়িত্বটা থাকতো, তারাও একটা মহিলা টিম নামাতো। কিন্তু তাদের হাতে কিচ্ছু নেই। ফুটবল এন্টিটিটা তারা সুপার জায়ান্টের হাতে তুলে দিয়েছে, এবং সুপার জায়ান্ট যা বলবে, ওই যে 20% শেয়ারের এগেনস্টে যা দিচ্ছে, সেটা নিয়ে মুখ বুঝে পাপেটের মতন বক 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 করতে থাকবে। এর বাইরে ওনাদের কোনো কাজ নেই। আমাদের এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, ওনারাও তো এই গোষ্ঠীটা থেকেই বিলং করেন। ওনার মিসেস রয়েছেন এখানে, এই মোহনবাগান সুপার জায়ান্টের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদের মধ্যে এই গোষ্ঠী থেকেই বিলং করেন। ওনার কালচারটা সেম হয়ে গেছে। আসি যাই মায়না পাই, ওনাদের ব্যবসা আছে আমি জানি। দেবাশিস দত্তর একটা বিশাল ব্যবসা রয়েছে, সৃঞ্জয় বসুর একটা বিশাল ব্যবসা রয়েছে। মোহনবাগান ক্লাব থেকে তারা কখনো 1 টাকা নেয়নি, মোহনবাগান ক্লাবে তারা কোটি কোটি টাকা দিয়েছে, দিয়ে মোহনবাগানকে টিম করেছে। যখন ম্যাকডোয়েল চলে গেছিল তখন 2টো আই লিগ জিতে। এর জন্য আমি বহুবার টুটু বসু এবং টুটু বসুয়ান এই টিমকে কুর্নিশ জানিয়েছি, আজও জানাচ্ছি তাদেরকে কুর্নিশ, যে উইদাউট স্পন্সর 2টো আই লিগ তারা জিতেছে। কিন্তু কোথায় আজকে সেই মোহনবাগান সমর্থকরা সত্যি বুকে হাত দিয়ে বলুক তো, সেই মোহনবাগান আছে? যে মোহনবাগান কলকাতা লিগে খেলতে চায় না, যে মোহনবাগান কলকাতা লিগে গ্রুপ স্টেজের গন্ডি টপকাতে পারে না, ঠিক আছে? গত বছর অবধি গ্রুপ স্টেজের গন্ডি টপকাতে পারেনি। অরূপ বিশ্বাস এই নিয়ে প্রচুর দুঃখ করে গেছেন, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী, এবং উনি একজন কট্টর মোহনবাগান সমর্থক, এটা আমরা সবাই জানি। আইডাব্লিউএল এ মহিলাদের টিম না হওয়ার জন্য এই বছর মোহনবাগান দিবসে উনি স্টেজ থেকে বলেছেন সচিব এবং প্রেসিডেন্টকে, আরে ট্রফি কোথায় থাকবে না থাকবে, চলো নয় বাদই দিলাম, থাক গোয়েঙ্কার বাড়িতে ট্রফি, কি আর করবে? মোহনবাগানের তো কিছুই নেই,
ট্রফিটাই বা রেখে কী আর করবে, রেপ্লিকা রাখে, ক্লাবে রেপ্লিকা রাখতে হয়। আদৌ কি মোহনবাগান সমর্থকরা মানে যারা গালাগালি দেওয়ার তারা তো গালাগালি দেবেন, তাদের তো আমি বদলাতে পারবো না, আপনারা গালাগালি দিন, যারা গালাগালি দেবেন, নেভার মাইন্ড। কিন্তু সত্যি কি মোহনবাগানের জায়গায় থাকছে? কালকে যদি কোনোভাবে এই মার্জারটা ভেঙে যায়, যদিও ভাঙার চান্সেস খুব কম, কারণ সঞ্জীব গোয়েঙ্কা জানে যে এই ফ্যান বেস ও আর কোথাও পাবে না, উনি আর কোথাও পাবেন না এই ফ্যান বেস, মার্জারটা ভাঙার চান্সেস কম। কিন্তু আদৌ কি মোহনবাগানকে, সেই মোহনবাগানের দরজা, সেই মোহনবাগানের গরিমা, সেই মোহনবাগানের লেগাসি কি আদৌ এই মোহনবাগান বহন করছে? আমার মনে হয় না। ঠিক আছে, আমাদের শীর্ষকর্তা যেমন বলেছে খুব শীঘ্র মোহনবাগান ফিরুক, আমরাও চাই খুব শীঘ্র মোহনবাগান ফিরুক প্রতিটা ক্ষেত্রে। যেরকম ব্যোমকেশ বলেছে যে ব্যারেটো, সনি নডি, এর আগে অনেক বড় বড় প্লেয়ার কাদা জলে কলকাতা লিগ খেলেছে, আইএফএ শিল্ড খেলেছে, ডুরান্ট খেলেছে। আজকে কেন ডুরান্টকে গুরুত্ব দেওয়া হয় না? ডুরান্ট খেলবো বলে আমি কলকাতা লিগ খেলবো না ভাই, আমার এএফসি আছে বলে আমি ডুরান্টকে গুরুত্ব দেবো না? কেন ভাই এরকম? কেন শুধুমাত্র আইএসএল এর মঞ্চেই মোহনবাগানের এত দাপাদাপি? হ্যাঁ, আমি মানছি 2 বছর আগে মোহনবাগান ডুরান্ট জিতেছিল, গত বছর মোহনবাগান ডুরান্টের রানার্স হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই দায়বদ্ধতা কি মোহনবাগান সুপার জায়ান্টের টিমে দেখা যাচ্ছে? অন্যান্য ফুটবল মানে টুর্নামেন্টগুলো খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে না, দায়বদ্ধতা কিন্তু নেই। একমাত্র আইএসএলে দায়বদ্ধতা রয়েছে। কেন? আইএসএলে নীতা আম্বানির সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার ঘনিষ্ঠ রিলেশন, নীতা আম্বানির ছেলের বিয়েতে সঞ্জীব গোয়েঙ্কাকে আপনারা সবাই দেখেছেন নিমন্ত্রিত, আমাদের আদিত্য আগরওয়ালও নিমন্ত্রণ পায়নি সেখানে। ঠিক আছে, আমাদের আরেকজন যিনি রয়েছেন তিনিও নিমন্ত্রণ পাননি, আদিত্য আগরওয়ালের পার্টনার যিনি, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, তো বিষয় হচ্ছে গিয়ে ওই আইএসএলের মঞ্চটাকেই শুধুমাত্র লাফালাফির মঞ্চ হিসাবে কেন দেখছে মোহনবাগান? কেন অন্যান্য সব টুর্নামেন্টে মোহনবাগান সমানভাবে গুরুত্ব দিচ্ছে না? কেন আগামী অন্যান্য সব টুর্নামেন্টকে মোহনবাগান প্রাধান্য দিয়ে খেলছে না? এই যে আজকে গতকাল যে ডার্বি হেরেছে, ডার্বি হারার জন্য ম্যানেজমেন্টকে কিছুটা ধুইয়েছে ব্যোমকেশ, ফুটবল ব্যোমকেশ হন, ওদের ম্যানেজমেন্টকে কিছুটা ধুইয়েছে। এক একজন প্লেয়ার, মানে কি বলবো, মানে প্লেয়ার ছেড়ে দিন, মানে তাদের দেখলে মনে হবে তারা বোধহয় কোনো কি বলবো, মানে পাতি বাংলায় বলতে গেলে মানে বিশাল বিশাল ভুঁড়ি, আমার থেকে তাদের ভুঁড়ি বেশি হয়ে গেছে, এরকমভাবে তারা ফিরে এসছে। পাশাপাশি আমাদের ইস্ট বেঙ্গলের দিমিকে দেখুন, লাস্ট ইয়ার কীরকম পারফরমেন্স করেছিল, কিচ্ছু করতে পারেনি। এই বছর দেখুন, গতকাল যখন জার্সিগুলো যে ছবিটা বেরিয়েছে, ফিজিকটা দেখবেন শুধু একবার, কঠোর পরিশ্রমে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। তাহলে একটা ফুটবল প্লেয়ারের মধ্যে পেশাদারিত্ব কেন থাকবে না? কেন থাকবে না? কারণ জানে যে ভাই আইএসএল এর মঞ্চে আমরা ঠিক মেরে দেবো, আইএসএল এর মঞ্চে আমাদের সেট আপ আছে, আইএসএল এর মঞ্চে রেফারি আমাদের টানবে, এগুলো এরা জানে। আর আইএসএল যতদিনে শুরু হবে ততদিনে আমরা আবার ফিট হয়ে যাব। কিন্তু কিছুদিন পরে, 1 মাসের মধ্যে এএফসি খেলতে যাবে, এএফসি চ্যালেঞ্জ লিগ বোধহয় মোহনবাগান খেলতে যাবে, বা চ্যাম্পিয়ন্স লিগ বোধহয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মোহনবাগান খেলতে যাবে। পারবে এই টিম নিয়ে 1 মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে? আমি মলিনার প্রেস কনফারেন্স দেখছিলাম, এখনও অবধি গ্রেগ স্টুয়ার্টের উনি রিপ্লেসমেন্ট পাননি, উনি বলেছেন। ঠিক আছে, তো কেন পাননি? রবসন রবিনও কোথায়? আমরা তো কবে শুনেছি রবসনের সঙ্গে নাকি চুক্তি হয়ে গেছে মোহনবাগানের। ঠিক আছে, তো যাই হোক, এগুলো সবই মোহনবাগানের ইন্টারনাল পার্ট, এগুলো নিয়ে সত্যি আমাদের কিছু বলার নেই ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে গিয়ে, আমি অভিরূপের কথার পরিপ্রেক্ষিতেই বললাম। অভিরূপ, আমি জানি না তুমি আমার উত্তরটা পেলে কিনা, যদি আমার উত্তরটা তোমার মনোপুত না হয়, ডেফিনেটলি কালকে আবার হোয়াটসঅ্যাপে কথা হবে বা ফোনেও কথা হবে। কিন্তু এটা বাস্তব যে মোহনবাগান কিন্তু শুধুমাত্র আইএসএলের মঞ্চ ছাড়া বাকি সব জায়গা থেকে হারিয়ে যাচ্ছে। আমি আজকে একটা লেখা পড়ছিলাম যে এখনও অবধি 2025 সাল অবধি কিন্তু এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি রয়েছে। তো সুতরাং এফএসডিএল যদি কোনোভাবে আইএসএল কন্ডাক্ট না করতে চায়, তাহলে ওই সুপ্রিম কোর্ট যে হস্তক্ষেপ করেছে, তারা কিন্তু এআইএফএফকে এটা নির্দেশ দিতে পারে যে বিড ডেকে, মানে অকশন ডেকে, ঠিক আছে, অন্য কোনো কাউকে একটা মানে টুর্নামেন্ট করার দায়িত্ব দিতে। সেখানে সেটা আইএসএল হবে না অন্য কোনো বড় টুর্নামেন্ট হবে, এবং সেখানে এই টিমগুলো খেলবে, তার কোনো কিন্তু ঠিক নেই। এরকমটা হলেও কিন্তু হতে পারে। আইএসএল হবে এটা আমরা এখনও আশা রাখছি, হয়তো নভেম্বর বা ডিসেম্বর থেকে আইএসএল শুরু হবে। বাট যতদিন না শুরু হচ্ছে, যতদিন না প্রকাশ্যে আসছে যে হ্যাঁ আইএসএল হচ্ছে, এরকম খবর আমরা শিলমোহর পাচ্ছি, ততদিন কিন্তু কিছু বলা যাচ্ছে না। তো মানে ইন্ডিয়ান ফুটবল তো একটা হাসির পাত্র এমনি হয়ে গেছে, এটা তো বাস্তব কথা। কিন্তু তার সেই জায়গাতেও যে ফুটবলটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান যেন শুধু আইএসএলের মঞ্চে না থাকে, মোহনবাগান যেন সব মঞ্চে ইস্টবেঙ্গলের সঙ্গে সমানভাবে থাকে, আইডাব্লিউএলেও যাতে থাকে, কন্যাশ্রী কাপেও যাতে থাকে, কলকাতা লিগেও যাতে দাপিয়ে খেলে, সেই সব কিছুর ওপর আমাদের আগামী দিনের আশা থাকবে যে মোহনবাগান যেরকম পুরনো
দিনে হতো সেরকম সব মানে আবার যেন সেই সমমহিমায় মোহনবাগান আসে, ঠিক আছে। আর মোহনবাগান যেন মোহনবাগান হিসাবেই থাকে, কারণ ইতিহাসের পাতায় দেবাশিস দত্ত কালকে ওই কথাটা বলেছেন, মানে কতটা মূর্খের মতন উনি কথাটা বলেছেন। যতই উনি ট্রোল করে বলুন, যাই বলুন, ঠিক আছে, কালকে যে উনি হেরে গেছেন, আমি অভিরূপকেও বলছিলাম, এতদিন আমাদের ডিফারেন্সটা ছিল 90 আর 100 ও লাস্ট ইয়ার অবধি, তার আগে তো হিউজ ডিফারেন্স ছিল। আর গত বছর আমাদের টিমটা চোট আঘাতে গিয়ে 50-100 হয়ে গেছিলো। এই বছর কিন্তু ডিফারেন্সটা 99 আর 100 হয়ে গেছে, এবং সেটা উনি বুঝতে পেরেছেন। সেটা উনি বুঝতে পেরেই কিন্তু এই কথাগুলো বলেছেন। এবং যখন মোহনবাগান সুপার জায়ান্ট দিনের পর দিন সাফল্য পেয়েছেন, তখন উনি বলেছেন মোহনবাগান, এই ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে মোহনবাগান কি খেলেছে, মোহনবাগান কি খেলেছে। আর যেদিন হারলো এবং যখন বুঝতে পারলো যে না, এই হারাটা কিন্তু আগের হারার মতো নয়, এটাতে একটা অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে, ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করছে, আর মোহনবাগানকে টক্কর দেবে একমাত্র ইস্টবেঙ্গলই, অন্য কেউ দিতে পারবে না, ঠিক আছে। মোহনবাগান সুপার জায়ান্টকে টক্কর দেবে একমাত্র ইস্টবেঙ্গলই, কারণ ইস্টবেঙ্গল আর মোহনবাগান একে অপরের পরিপূরক, এটা না থাকলে কিন্তু ভারতীয় ফুটবল থাকবে না। তো অনেকক্ষণ বলে ফেললাম মোহনবাগানকে নিয়ে। সর্বশেষ আছে নিখিল পূজারির কথায়। কিছুক্ষণ আগে খবর পেলাম নিখিল পূজারির সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন তো ইস্টবেঙ্গলের অনেক দিন আগেই এগ্রিড হয়ে গেছে। রইল বাকি বেঙ্গালুরু এফসির সঙ্গে ট্রান্সফার নেগোসিয়েশনও হয়ে গেছে, শুধু পেন পেপার হওয়া বাকি। মানে যারা খবর দেয় তারা তো আর ওই স্পটে উপস্থিত থাকে না যে হ্যাঁ সিগনেচারটাও হয়ে গেছে কি না। এবার সিগনেচারটাও হয়ে যেতেও পারে, ঠিক আছে, বা এখনও অবধি হয়তো নাও হতে পারে, পেন্ডিং থাকতে পারে, হয়তো সেটা আগামীকাল হয়ে যাবে। তবে মোটামুটি এইটুখানি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি যে নিখিল পূজারি এই ডিলটা মানে আসার চান্স আছে, আসার সময়ের অপেক্ষা, এইগুলোর মধ্যে আর কিছুতে নেই। নিখিল পূজারি 2025-26 মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলছে, এটা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। এটাই হচ্ছে গিয়ে আপাতত আজকের খবর। কালকে ডার্বি জিতেছি আমরা, আজকে একটা ভালো খবর। এবং জয় গুপ্তা চলে এসছে আপনারা জানেন লেফট ব্যাকে, এবং নিখিল পূজারি রাইট ব্যাকে হলে কিন্তু আমাদের সেট আপটা কমপ্লিট হবে ইন দ্য সেন্স, এই কারণেই বলছি যে প্রপার রাইট ব্যাক, প্রপার লেফট ব্যাক আমরা পাবো। এই মুহূর্তে আমাদের কাছে প্রপার লেফট ব্যাক নেই, লাংচুং মুঙ্গা খেলছে, ডান দিকে আমাদের রাকিব খেলছে, যে রাকিবকে আমরা নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করেছি। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, নিখিল পূজারি আসলেও, জয়গুপ্তা আসলেও তারা কি ইমিডিয়েট প্রথম একাদশের সুযোগ পাবে? আমার তো ভাই সন্দেহ আছে। কারণ যে খেলাটা নুঙ্গা খেলছে, যে খেলাটা রাকিব খেলছে, তাতে কিন্তু এদেরকে সরিয়ে প্রথম একাদশে নিখিল পূজারি, জয়গুপ্তা এদেরকে জায়গা করে নিতে হবে। এবং এটাই হচ্ছে এই বছর ইস্টবেঙ্গল টিমের প্লাস পয়েন্ট, যে ভাই কাকে ছেড়ে কাকে খেলাবে। অস্কার ব্রুজো এরকমই টিম বানিয়েছেন এবছর, এবং আমাদের ইমামি ম্যানেজমেন্ট এবং আমাদের ইস্টবেঙ্গলের ক্লাব ম্যানেজমেন্ট তাকে সেইভাবেই টিম বানাতে সাহায্য করেছেন, যে ভাই কাকে ছেড়ে কাকে নামাবো, জায়গা করতে হবে, প্রতি মুহূর্তের লড়াই হবে, যে লড়াইটা এত বছর ইস্টবেঙ্গল টিমেই ছিল না, ইস্টবেঙ্গলের নিজের টিমের ভেতরেই এই লড়াইটা ছিল না, তাহলে অন্য টিমের সাথে ইস্টবেঙ্গল কি করে লড়াই দেবে? এই বছর ইস্টবেঙ্গল টিমে এই লড়াইটা হয়েছে। আমরা এতদিন ভাবছিলাম যে সহল যদি তাড়াতাড়ি চোট পেয়ে যায়, বা সহল যদি এই টাইমে ভালো খেলছে, ওকে যদি কোথাও আমরা লোন আউট করতে পারি, তাহলে তালাল আসবে, তালাল, মিগুয়েল, রাশিদ, আর আউটস্ট্যান্ডিং মাঝমাঠ হবে। কালকে সাউলের খেলা দেখার পর কিন্তু মানে মানুষের চিন্তা ভাবনা 180 ডিগ্রি ঘুরে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে। না ভাই, সাউল থাক, মানুষ এরকম ভাবছে। আমিও বলছি যে সাউল থাক, যা খেলাটা কালকে সাউল খেলেছে, জীবনের বোধহয় সেরা ম্যাচটা কালকে সাউল খেলেছে। তো এইটাই হতে চলেছে এই বছর ইস্টবেঙ্গলের ইউএসপি, যে ইস্টবেঙ্গল টিমের মধ্যে এত বন্ডিং, ইস্টবেঙ্গল টিমের মধ্যে এত কম্পিটিশান, যে এই হেলদি কম্পিটিশানটা একটা টিমে থাকলে তবেই সেই টিমটা গ্রো আপ করে। এবং এই সিঁদুরে মেঘটা কিন্তু অন্যান্য সমস্ত টিমরা দেখছে। এবং ইস্টবেঙ্গলের টিম কম্বিনেশান মানে কতটা বেটার, সেটা যদি আপনারা কিছু ম্যাচের হাইলাইটস দেখেন, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে যে ম্যাচটা ছিল আমাদের কিশোর ভারতী স্টেডিয়ামে, যেখানে হামিদ একটা গোল মিস করবে, হাইলাইটসে দেখবেন গোটা টিম রিজার্ভ বেঞ্চে যারা বসে রয়েছে, গোটা টিম একসাথে বাদিকে মুখ ঘোরাবে মিসটা করবার জন্য, যে কতটা তারা মানে মিসটা যে হয়েছে কতটা তারা দুঃখ পেয়েছে, যে একসঙ্গে প্রত্যেকে মুখ ঘোরাচ্ছে। এবং কালকে যখন ডিয়ামান্টাকোস প্রথম গোল করলো পেনাল্টিতে, যদি রিজার্ভ বেঞ্চ দেখেন, দেবজিৎ, সৌভিক চক্রবর্তী, বাঙালি ছেলে, তারা অবধি পেছনের সারিতে বসে, তো সামনের সারিতে সাপোর্ট স্টাফ কোচরা বসে, তারা অবধি পেছনের সারি থেকে উপচে পড়ে লাফিয়ে আসে, মার্তেন রানা লাফাচ্ছে, ঠিক আছে।
এবং যখন সেকেন্ড গোল দিমির, এবং যখন জিকসান, রায়না, নন্দকুমার এরা যখন ওয়ার্ম আপ করছে, ঠিক আছে, সেখানে যারা মাঠে গিয়ে খেলা দেখেছে তারা দেখেছে যে এক একটা সুযোগ আসছে, মানে ওখানে দিমি মিস করলো যে বলটা সৌভিক বাড়ালো, দিমি যে গোলটা মিস করলো, ঠিক আছে, বাইরে যারা ওয়ার্ম আপ করছে মানে তারা লাফাচ্ছে রীতিমতো, লাফাচ্ছে। তাদের এই দুঃখটা নেই যে তারা মাঠে নামতে পারছে না, যে তারা নামবে, তারা নিজেদেরকে প্রমাণ করে নিশ্চয়ই নামবে। 3.5 কোটি টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে জিকসানকে আনা হয়েছিল, জিকসানকে নামাতে পারছে না, জিকসানকে মাঠে জায়গা দিতে পারছে, নামানোর জায়গা নেই অস্কার বুজোর হাতে। তার মানে এবার বুঝুন যে ইস্ট বেঙ্গল টিম কোন জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। কালকেও লাইভে বলেছি, আজকেও বলছি, আগে মোহনবাগান গ্যালারি থেকে একটা আওয়াজ উঠলে ইস্ট বেঙ্গল গ্যালারি থেকে তার 4 গুণ আওয়াজ উঠতো। কালকে যখন মোহনবাগান গোল করলো, তারপরে মোহনবাগান গ্যালারি থেকে আওয়াজ উঠছে, ইস্ট বেঙ্গল গ্যালারি থেকে আওয়াজ উঠছে না। ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে একটা ভয় ছিল, আশা করি কালকের পর সেই ভয় কেটে গেছে। খেলায় হার জিত থাকবে, ইস্ট বেঙ্গল সব ম্যাচ জিতবে এরকমটা নয়, কিন্তু প্লিজ ইস্ট বেঙ্গল সমর্থকরা জাগুন, আওয়াজ তুলুন, মাঠে আসুন, ভিড় বাড়ান, আওয়াজ তুলুন। সেই পুরনো ইস্ট বেঙ্গল ফিরছে, আবার ফিরছে। অনেকগুলো ছোট ছোট মানে খুঁটিনাটি তথ্য দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, ঠিক আছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা জাগুন, অন্যরা ভয় পাওয়া শুরু করেছে, এটুখানি বললাম। নিখিল পূজারিও আসছে, মানে জাস্ট এসেই গেছে, এটুখানি বলতে পারি, ঠিক আছে। হয়তো কালকে সকালবেলা পেন পেপার সাইনিং হয়ে যাবে, তারপর মার্কাস হয়তো খবর করে দেবে। বড় কেউ খবর না করলে তো আমরা বিশ্বাস করি না, আপনারাও বিশ্বাস করেন না, মার্কাস হয়তো 1-2 দিনের মধ্যে এই খবরটাও করে দেবে। তো আজকে এইটুখানি ছিল ভিডিওটা, অনেক কিছু বললাম মোহনবাগান নিয়ে, ইস্ট বেঙ্গল নিয়ে। কমেন্টে আপনারা জানাবেন যে কি লাগলো, মানে ঠিক বললাম, ভুল বললাম, যা বললাম আপনারাই বিচার করবেন। তো কমেন্টে আপনারা ডেফিনেটলি জানাবেন। আর যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং মোহনবাগান সমর্থকরা জয় মোহনবাগান, এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা জয় ইস্ট বেঙ্গল কমেন্ট অবশ্যই করবেন। বুক ঠুকে জয় ইস্ট বেঙ্গল।